দাও তো। You take Merle, get inside. আসসালামু আলাইকুম। আমি আলামিন। স্বাগত জানাচ্ছি আলামিন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেলে। থাইল্যান্ড ট্যুর ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমাদের জার্নিটা শুরু হচ্ছে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমাদের ফ্লাইট ছিল সকাল ৯টায়। আমরা যথারীতি ৩ ঘন্টা আগেই প্রবেশ করেছি এবং প্রবেশ করেই বোর্ডিং পাস মানে টিকিট সংগ্রহ করেছি এবং ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনটা ক্রস করেছি। এরপরে যেহেতু সকাল সকাল আমরা এয়ারপোর্টে চলে এসেছি, সকালের ব্রেকফাস্টটা আমরা ইবিএল স্কাই লাউঞ্জেই করে নিয়েছি। ইবিএল এর ক্রেডিট কার্ডের ধরন অনুযায়ী এখানে ব্রেকফাস্টের এক্সেস বিভিন্ন রকম হয়ে থাকে, তবে আমাদের ক্রেডিট কার্ডের জন্য আমরা ফ্রি এখানে ব্রেকফাস্ট বা মিল নিতে পারবো। এখানে অনেক রকমের খাবারের ব্যবস্থা থাকে, লাইক পরাটা, রাইস, খিচুড়ি, বিফ, ডিম, চিকেন বা বিভিন্ন রকম পুডিং, ফল, ফ্রুটস, চা, কফি সব কিছুরই ফ্রি অ্যাক্সেস এখানে রয়েছে। পাশাপাশি এখানে নামাজের ব্যবস্থা, ফ্রেশ হওয়ার ব্যবস্থা রয়েছে। এইবার আমাদের নির্ধারিত ফ্লাইটের সময় খুব কাছাকাছি, তাই আমরা আমাদের নির্ধারিত গেটটা ওপেন হয়েছে। আমরা এখন যাচ্ছি বিমানের দিকে। একটি শাটল বাসে করে আমাদেরকে ইউএস বাংলা বিমানের কাছাকাছি নিয়ে যাওয়া হলো। থাইল্যান্ড ভ্রমণ করতে গেলে বাংলাদেশিদের জন্য যা যা প্রয়োজন: একটি বৈধ পাসপোর্ট প্রয়োজন, এরপরে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে, ভিসা নিতে হবে। তো ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ভিসা ফি ৫,৫০০ থেকে ৬,০০০ টাকা দিতে হবে। আপনি চাইলে অনলাইনে নিজে নিজে ভিসার জন্য আবেদন করতে পারেন অথবা কোনো ট্যুর এজেন্টের হেল্পও নিতে পারেন। তো ভিসা করতে যা যা আপনার প্রয়োজন হবে: কনফার্ম রিটার্ন এয়ার টিকিট প্রয়োজন হবে, যাওয়া এবং আসার টিকিট একসাথে। এরপর আপনি যে কয়দিন থাকবেন সেই কয়দিনের কনফার্ম হোটেল বুকিং থাকতে হবে। এবং আপনি যদি কোনো জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার অফিসের এনওসি লাগবে, ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে। এবং আপনার ব্যক্তিগত সচ্ছলতার জন্য পার পার্সন ৫০ থেকে ৬০,০০০ টাকা ব্যাংকে জমা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট। আমরা বিমানের উপর থেকে খুবই এনজয় করছি। বিমানের জানালা দিয়ে আমরা মেঘ দেখতে পাচ্ছি, আমরা নিচে সমুদ্র দেখতে পাচ্ছি এবং মায়ানমারের বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি। ইতিমধ্যে বিমানের কমপ্লিমেন্টারি খাবার আমাদেরকে সার্ভ করা হয়েছে। এখানে চিকেন এবং বিফ এর অপশন আছে এবং সাথে আছে কোল্ড ড্রিঙ্কস এবং কিছু পরে চা এবং কফিও আমাদেরকে অফার করা হয়। ঢাকা থেকে ব্যাংককের সুবর্ণভূমি আসতে ২ থেকে ২.৫ ঘন্টার মতো সময় লাগে। তো আমরা নির্ধারিত ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যেই সুবর্ণভূমি এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ ল্যান্ড করেছি। আমরা এসে প্রথমে ইমিগ্রেশনটা ফেস করেছি। ইমিগ্রেশনটা খুবই স্মুথ ছিল। এরপরে ব্যাগেজ কালেক্ট করে আমরা সরাসরি চলে যাই সিম নেওয়ার জন্য। আগামী ৬-৭ দিনের জন্য আমরা একটি প্যাকেজ নিয়ে সিমটা কিনে ফেলি। এরপর লম্বা সময় আমাদেরকে ওয়েট করতে হবে এই সুবর্ণভূমি এয়ারপোর্টে, কারণ এর পরের যে ফ্লাইটটি ফুকেটে আমরা যাব তা এই সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকেই অন্য একটি বিমানে করে আরও ৪ ঘন্টা পর এখান থেকে যেতে হবে। তো এই ৪ ঘন্টা আমরা খুব ভালোভাবে এই সুবর্ণভূমি এয়ারপোর্টটা এক্সপ্লোর করছি, হাঁটছি, দেখছি, এনজয় করছি। খুবই সুন্দর পরিপাটি একটি এয়ারপোর্ট। আমরা দুপুরের যে লাঞ্চ আমরা এখানেই করেছি। বিমানের যে লাঞ্চটা আমি দেখিয়েছিলাম সেটা আমরা এখানে খেয়ে নিয়েছি, বিমানে খাই নাই। বিকজ আমরা ইবিএল স্কাই লাউঞ্জ থেকে খেয়েই বিমানে উঠেছিলাম। আর মাত্র ২ ঘন্টার একটা ফ্লাইটের জন্য আমরা সেখানে খেয়ে মূলত আমাদের ক্ষুধা ছিল না। আর এখানে এত সুন্দর পরিবেশটা আসলেই অসাম। অনেক সুন্দর এই এয়ারপোর্টটি। আমরা ৩ ঘন্টার মতো ঘুরেছি, হেঁটেছি। আমাদের তেমন কোনো ক্লান্তি লাগে নাই। আমরা খুবই এনজয় করেছি।
আমাদের সময় যে কিভাবে পাস হয়েছে আমরা একটু টের পাই নাই, কোনো ক্লান্তি লাগে নাই। কারণ এই এয়ারপোর্টটা এতটাই সুন্দর যে আমরা হেঁটেছি, দেখেছি, এক্সপ্লোর করেছি, কিন্তু কোনো ক্লান্তি আমাদের ভিতরে কাজ করে নাই। যাই হোক, আমরা দেখতে দেখতে সন্ধ্যাবেলায় আমাদের কানেক্টিং ফ্লাইটে উঠে গিয়েছি। ফ্লাইটে ওঠার পরে উপর থেকে যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছি ব্যাংকক শহরটার, তা অতুলনীয়। দেখুন আপনারা, বেশিক্ষণ লাগে নাই ব্যাংকক থেকে ফুকেট এয়ারপোর্টে আসতে। প্লেনে আমাদের সময় লেগেছে মাত্র 1 ঘন্টারও কম, লাইক 50 মিনিটস। আমরা এখন সেফলি ল্যান্ড করেছি ফুকেট এয়ারপোর্টে। আমরা এখন ফুকেট এয়ারপোর্ট থেকে যাব পাতং বিচে। আগামী 2 দিন আমরা সেখানে স্টে করব। আমরা পাতং বিচে যাওয়ার জন্য উবারের মতো এই দেশে গ্র্যাব আছে, গ্র্যাবে ট্যাক্সি হায়ার করি। এখানে 700 বাত আমাদের খরচ পড়ে, যা অনেকটা বেশি ছিল। আমরা চাইলে 100 থেকে 200 বাতের মাধ্যমে শেয়ার ট্যাক্সিতে যেতে পারতাম। হ্যালো, গুড মর্নিং ফ্রম পাতং বিচ, ফুকেট। গতকাল আমরা রাতে চলে এসেছি ফুকেট। রাতে ডিনার করে আমরা খুব ক্লান্ত ছিলাম, কারণ কালকে পুরোটা দিন আমরা ঢাকা থেকে ব্যাংকক, সুবর্ণভূমি এয়ারপোর্ট এবং সেখান থেকে ফুকেট, ফুকেট থেকে পাতং, ফুল ডেটা ছিল জার্নি ডে। তো আমরা রাতে ডিনার করেই ঘুমিয়ে পড়েছি। আজকে সকাল থেকে শুরু হলো আমাদের জার্নি। আজকে ফুল দিনটা আমরা এই পাতং বিচের আশেপাশে ঘোরাঘুরি করব, এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগতেছে আশেপাশের পরিবেশটা। আজকে খুব সানি ওয়েদার, আর আমরা এই পাতং বিচের আশেপাশেই ঘোরাঘুরি করছি আজকে। আমার আমির হামজাকে নিয়ে আমরা নেমে পড়েছি বিচে। দেখা যাক, আমরা গোসল করবো না, আমি পা ভিজাচ্ছি। আজকের পানিটা মনে হচ্ছে না তেমনটা ফ্রেশ এখানে, লাইক আমাদের কক্সবাজার। কক্সবাজারটা অনেক বড়, একদম প্লেন, আর এখানে পাহাড় দিয়ে ঘেরা। কক্সবাজারের মতো এত বড় না, বাট এই পরিবেশটা অনেকটাই শান্তশিষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের কক্সবাজারটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন না, বাট কক্সবাজারের সমুদ্রের বিচটা অনেক সুন্দর। এখানের ওয়েদারটাও খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। আমরা গতকাল যখন এসেছি দুপুরবেলা অনেকটা রোদ পেয়েছিলাম ব্যাংককে, বাট যখন ফুকেটে আমরা নেমেছি তখন ছিল প্রচণ্ড বৃষ্টি। আজকে সকালেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আবার রোদ উঠেছে। তাই আবহাওয়াটা আসলে খুব দ্রুতই চেঞ্জ হচ্ছে। দেখা যাক আবহাওয়ার সাথে সাথে আমরা কতটা এনজয় করতে পারি আমাদের আজকের দিনটা। আজকে আমরা ঘোরাঘুরি করছি। আগামীকাল আমরা এখান থেকে প্ল্যান করছি যাব জেমস বন্ড আইল্যান্ড, এবং এরপর আমরা যাব ফিফি আইল্যান্ড। Tomorrow night. Tomorrow night. Tomorrow night. আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে চলে আসলাম পাতং বিচে একটু ঘোরাঘুরি করার জন্য। এসে দেখি অনেকেই এখানে গোসল করছে, অনেকে প্যারাসেলিং করছে, অনেকে বিচের পাশে চেয়ারে বসে, বালিতে বসে এনজয় করছে। লাঞ্চের ক্ষেত্রে আপনাদেরকে একটি বিশেষ তথ্য দিয়ে রাখি, লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট যখনই আপনারা খাবেন তখনই অবশ্যই এখানে পর্কের চর্বি এবং পর্ক মানে শুয়োরের আহ, চর্বি বা তেলযুক্ত খাবার এখানে ম্যাক্সিমাম খাবারেই থাকে। তাই হালাল চিহ্ন দেখে খাবার কিনতে হবে, খেতে হবে। অ্যাজ এ মুসলিম আমরা তাই করেছি। এখানে 7-11 শপ থেকে রেডিমেড খাবার পাওয়া যায়, যেটা শুধু গরম করে খাওয়া যায়। রাইস, বিভিন্ন রকম তরকারি, সব কিছুই পাওয়া যায়। তো অবশ্যই হালাল চিহ্ন দেখে খাবেন। সুন্দর বিচ, বড় বড় পাহাড় এবং নাইট লাইফের জন্য বিখ্যাত এই পাতং বিচ। পাতং বিচের আশেপাশে আরও কয়েকটি বিচ রয়েছে যেখানে আপনারা চাইলে থাকতে পারেন, বা ডে ট্রিপের মাধ্যমে আপনারা সেগুলো বিচও ভ্রমণ করে দেখতে পারেন। হাফ ডে ট্রিপের ব্যবস্থা এখানে রয়েছে। এছাড়াও এখানে রয়েছে একটি বৌদ্ধ মন্দির, যেটা পাহাড়ের অনেক উঁচুতে, অনেক উঁচু থেকে পুরা এই ফুকেটটাকে দেখা যায়।
এছাড়াও কিছু জীবিত বাঘকে স্পর্শ করে তার সঙ্গে ছবি ভিডিও নেওয়ার ব্যবস্থা এখানে রয়েছে। সেখানে এর জন্য আপনারা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে সেগুলো নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি বাংলা ওয়াকিং স্ট্রিট। খুব ভালো লাগতেছে যে আমাদের বাংলাদেশি, আমরা যেহেতু বাংলা নামটি স্ট্রিটের সাথে জড়িত, কেন এখানে বাংলা ওয়াকিং স্ট্রিট হয়েছে জানি না। এখানে আমাদের কালচারের কোনো মিল নেই। এখানে ম্যাক্সিমামগুলোই থাই এবং চাইনিজ কালচার। আমরা রাতে যে হোটেলে থেকেছি সেই হোটেলটা ছিল মূলত পাহাড়ের নিচে একটা হোটেলে। সকালবেলা উঠে যখন আমরা বের হয়েছি দেখি আমাদের হোটেলের পেছনে বিশাল বড় একটা পাহাড়। দেখে খুব ভালোই লাগলো। যাই হোক, আমরা এখন চলে আসছি বিচের পাড়ে। এনজয় করছি বিচ, সমুদ্র এবং স্বচ্ছ নীল পানি। আমাদের কাছে খুব ভালোই লাগছে। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, এক এক সময়ে এক এক রকম আবহাওয়া আসছে, এক এক রকম সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। যদিও আমাদের এটা ফার্স্ট ফরেন ট্রিপ, যার কারণে আমাদের কাছে হয়তো বা একটু বেশি এক্সাইটিং মনে হচ্ছে। জানি না আপনাদের কেমন লাগছে। আমরা এখন বিচের পাড়ে, পাতং বিচ থেকে একটু দূরে চলে আসছি। মানে এটা কীভাবে বলবো, বাম পাশে, মানে আমাদের হোটেল থেকে এটা বাম পাশে। আরও ডান পাশে গেলে পাতং বিচের যে মূল বিচটা সেটা। এই যে লাল লাল গাড়ি, এগুলোকে বলা হয় টুকটুক। এগুলোতে লোকাল যাতায়াত করা হয় লোকালভাবে এখানে সেখানে। এখন জানিয়ে রাখি আমি কিভাবে প্ল্যান করেছি বা কয়দিন কোথায় কিভাবে থাকছি। আমি প্রথম দিনেই চলে এসেছি আম, পাতং বিচে, মানে ফুকেটে। ফুকেটে আমি 2 রাত থাকবো এখানে। এরপরে আমি ফুকেট থেকে চলে যাব ফিফি আইল্যান্ড। ফিফি আইল্যান্ডে ওখানে 1 রাত স্টে করব এবং ফিফি আইল্যান্ড থেকে আমি যাব ক্রাবিতে। ক্রাবি থেকে ফ্লাইটে করে সোজা চলে আসবো ব্যাংককে। এরপরে ব্যাংককে 2 রাত, মানে টোটাল 5 রাত আমি থাকছি। 2 রাত ফুকেট, 1 রাত ফিফি আইল্যান্ড, 2 রাত ব্যাংককে। তো বাট আমি মনে করি আমি আরও 2 দিন এক্সটেন্ড বা 3 দিন এক্সটেন্ড করতে পারলে আমার এই জার্নিটা পরিপূর্ণ হতো। তাই আমি রিকমেন্ড করব আপনারা 2 রাত থাকবেন ফুকেট, 2 রাত থাকবেন ফিফি আইল্যান্ড, 2 রাত থাকবেন ক্রাবি। এরপরে আপনারা 2 রাত থাকতে পারেন ব্যাংককে, অথবা আপনারা চাইলে আপনাদের প্ল্যান অনুযায়ী সেখানে এক্সটেন্ড করতে পারেন। বিকজ ব্যাংকক দেখার মতো অনেক প্লেস রয়েছে যা বলে শেষ করা যাবে না। তাই ব্যাংকক এটা আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম, আপনারা কীভাবে এটাকে ট্যুর প্ল্যানে নিয়ে আসবেন। আমি আরেকটি রিকমেন্ডেশন দিতে চাই। যদি আপনারা খুবই কম বাজেটে থাইল্যান্ড ঘুরতে চান তাহলে আপনারা এই সাইডটাই আসবেন না, লাইক ফুকেট, ফিফি আইল্যান্ড এবং ক্রাবি, এটা বাদ দেন। তা আপনি সরাসরি ব্যাংককে আসবেন। ব্যাংকক থেকে ওই দিনেই চলে যান পাতায়াতে। পাতায়া বিচে যা পাবেন এই ফুকেট এবং পাতায়া অলমোস্ট সেম। এখানে যা পাবেন ওখানেও তাই পাবেন। আপনারা ওখান থেকেও বিভিন্ন রকম ট্যুর দিতে পারবেন, ডে ট্রিপ দিতে পারবেন। এই ডে ট্রিপের মাধ্যমে বিভিন্ন রকম আশেপাশের আইল্যান্ড দেখতে পাবেন। ওখানেও বৌদ্ধ মন্দির রয়েছে, ওখানেও জীবিত বাঘকে ছুঁয়ে দেখার ব্যবস্থা রয়েছে। ওখানে বিভিন্ন রকম ওয়াটার ওয়ার্ল্ড পার্ক রয়েছে যেগুলোতে বাচ্চারা খুবই এনজয় করবে। এরপরে আপনারা চাইলে ব্যাংককে আরেকটু বেশি সময় স্পেন্ড করতে পারেন, ব্যাংকক এবং পাতায়া। ব্যাংককেও দেখার মতো অনেক কিছু রয়েছে, যার কিছুটা আমি আমার নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো। এই তো আমাদের চোখের সামনে একটি হালাল রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, যেখানে হালাল লেখাই আছে ইংরেজিতে এবং আরবিতে। তো আমরা যখন খাবার খাই মূলত এই হালাল চিহ্নটা দেখেই আমরা খাবার খাওয়ার চেষ্টা করি। এখানে যথেষ্ট পরিমাণ ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর বাংলাদেশি খাবারের মান মোটামুটি সিমিলার। তো আমরা যতবারই খেয়েছি আমরা চেষ্টা করেছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে সেখান থেকে খাবার খেতে। এবার কস্ট সম্পর্কে আইডিয়া দিয়ে রাখি। থাইল্যান্ড ভ্রমণ করার জন্য সবচেয়ে জরুরি যে বিষয়টা, আপনি কোন সময় ভ্রমণ করতেছেন সেটার উপরে। আপনি যদি ডিসেম্বর মাসে ভ্রমণ করে থাকেন, যেখানে সবচেয়ে বেশি কোলাহল বা মানুষের আনাগোনা বেশি থাকে থাইল্যান্ডে এই ডিসেম্বর মাসে, তাহলে আপনার খরচ সব দিক থেকে বেশি পড়বে। সেটা বিমান খরচ হোক, সেটা হোটেল স্টে কস্ট হোক, এভরি কস্ট উইল বি হায়ার। তো আপনাকে সময়টা আগে বাছাই করতে হবে, আপনি রাশ সময় যাচ্ছেন নাকি একটু তার আগে পরে সময় করছেন। আমরা যেমন নভেম্বরের শেষের দিকে ট্রাই করেছিলাম যাওয়ার, এবং নভেম্বর থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমাদের ট্যুরটা আমরা কমপ্লিট করেছিলাম। তো সেই জন্য আমাদের খরচটা তুলনামূলকভাবে কম পড়েছে।
তো প্রথম যে খরচটা আপনাদেরকে মাথায় নিতে হবে সেটা হচ্ছে বিমানের কস্ট। আপনি যদি আগে আগে বিমানের টিকিট কাটতে পারেন তাহলে আপনি 25,000 থেকে শুরু করে 40,000-এর মধ্যেই টিকিট কাটতে পারবেন পার পারসন, রিটার্ন টিকিট। এরপর আপনাকে কনসিডার করতে হবে হোটেল কস্ট। হোটেল কস্ট আপনি 7,000 থেকে 10,000 টাকার মধ্যে পার নাইট কনসিডার করতে পারবেন যদি র্যাশ টাইমের মধ্যে আপনি না যান। আর যদি ওই সময়ের মধ্যে যান তাহলে সেই হোটেল কস্টটা হয়ে যাবে 15 থেকে 20,000 টাকা পার নাইট। এরপরে যে বড় খরচটি কনসিডার করতে হবে, ব্যাংকক থেকে ফুকেটে যাওয়া বা ব্যাংকক থেকে ক্রাবিতে যাওয়া আসা, এই খরচ মূলত বাসে গেলে 1500 থেকে 2000 টাকা লাগবে পার পারসন। আর যদি ফ্লাইটে যান আগে বুক করতে পারলে 6 থেকে 8,000 টাকার মধ্যেই টিকিটটা পেয়ে যাবেন। আর যদি দেরি করেন তাহলে 10-15 হাজার টাকার মতো পড়ে যাবে। এরপরে যে খরচটি অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনারা যে ডে ট্রিপ দিবেন বা বিভিন্ন আইল্যান্ড ট্যুর দিবেন, লাইক আপনি ফুকেট থেকে জেমস বন্ড আইল্যান্ড ট্যুর দিতে যাচ্ছেন ডে ট্রিপ, সেখানে আপনাকে প্রায় 4 থেকে 5 হাজার টাকা পার পার্সন কস্ট পড়ে যেতে পারে। আবার আপনি যখন ফিফি আইল্যান্ডে যাবেন তখন এই ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে শুধু ট্রান্সফার যদি আপনি নিতে চান তাহলে অনলি 1500 টাকার মধ্যেই যেতে পারবেন। আর যদি বিভিন্ন আইল্যান্ড ঘুরে ঘুরে একটা হাফ ডে ট্রিপের মতো করে যেতে চান তাহলে কস্টটা একটু বেশি পড়বে, লাইক 3 থেকে 4 হাজার টাকার মতো পার পার্সন কস্ট পড়বে। খরচ কমানোর জন্য সবচেয়ে বড় যে ট্রিক্স সেটা হচ্ছে আপনাকে অনেক আগে থেকে আপনি যদি বিমানের টিকিট, হোটেল বুকিং সব কিছু কনফার্ম করে ফেলতে পারেন তাহলে আপনি সব কিছুতেই সেভ করতে পারবেন। যেমন আমার যাতায়াত খরচ পড়েছে ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে ঢাকা, এই রিটার্ন এয়ার টিকিট পড়েছে আমাদের 2জন অ্যাডাল্ট 1জন কিডসের জন্য টোটালি 50,000 টাকা। আমি 1 মাস আগে টিকিট কেটেছিলাম। এরপরে হোটেল বুকিং আমি সবগুলো 1 মাস আগে কনফার্ম করে এই 5 রাতের হোটেল কস্ট আমার 30,000 টাকা পড়েছে। এরপরে আমি যে ব্যাংকক থেকে ফুকেট বা ক্রাবি থেকে ব্যাংককের যে এয়ার টিকিট করেছি এটা মাত্র 6,000 টাকা পার পার্সন আমি টিকিট কাটতে পেরেছি। তো এইভাবে করে আমি আমার কস্টটা অনেকটাই কমিয়ে ফেলতে পেরেছি। আর এরপরে যে লোকাল ট্রান্সফার আমরা করেছি, লাইক ব্যাংকক থেকে আমরা যে সিয়ামে গিয়েছি বা সাফারি ওয়ার্ল্ডে গিয়েছি, সেখানে আমরা সম্পূর্ণরূপে মেট্রোতে করে গিয়েছি। আর কিছু জায়গায় আমাদেরকে গ্র্যাবে করে যেতে হয়েছে যেখানে কোনো মেট্রোর অ্যাক্সেস ছিল না। লাইক আমি যখন সাফারি ওয়ার্ল্ডে গিয়েছি তখন একটা ডিস্টেন্স পর্যন্ত মেট্রো যায়, সেখান থেকে আমরা গ্র্যাবে করে একটা গাড়ি হায়ার করে সেখানে গিয়েছি বা সেখান থেকে এসেছি। তো এইরকম করে অনেকটা ম্যাপ সব কিছু প্ল্যান নিয়ে মূলত আমরা ঘোরাঘুরি করেছি। আমাদের টোটাল কস্ট পড়েছিল অনলি 1,20,000 টাকা। তবে আমি ভ্রমণ করেছিলাম 2019 সালের নভেম্বর-ডিসেম্বরের শুরুতে। তো এখন এই কস্ট অনেক বেশি পড়বে, এটাই স্বাভাবিক, বিকজ এখানে ডলারের মান, বাংলাদেশি টাকার মান সব কিছু মিলে এখন আমার মনে হয় না 1,20,000-এ এই 2জন অ্যাডাল্ট এবং 1জন কিডসে যাওয়া সম্ভব। এর চেয়ে বেশি পড়বে, কমপক্ষে 1,70,000-80,000 টাকা পড়বে। আমরা আজকে যাচ্ছি জেমস বন্ড আইল্যান্ড সহ আরও কয়েকটি দ্বীপ ভ্রমণ করার একটি প্যাকেজে। এটি একটি হাফ ডে ট্রিপ। তো এই প্যাকেজের মূল্য পড়েছে আমাদের 4,000 টাকা পার পারসন। তো দুজনের জন্য 8,000 টাকা পড়েছে, এর মধ্যে খাবার দাবার সব কিছুই ইনক্লুডেড ছিল। তো এর মূল অ্যাট্রাকশন হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড, এবং এটাই ভিডিও করতে পেরেছি। আদার্স যে অ্যাট্রাকশন ছিল এগুলোতে ভিডিও করতে পারি নাই, বিকজ আবহাওয়াটা অনেকটা রেইনি ছিল। আমরা সবাই ভিজে গিয়েছিলাম মূলত। এই জেমস বন্ড আইল্যান্ডের পাশে একটি পাহাড় আছে, এই পাহাড়ের উপরে পাশ বেয়ে বেয়ে যাওয়া যায়, দেখা যায়। আমাদের কাছে খুব বেশি ভালো লাগে নাই এই জেমস বন্ড আইল্যান্ড ট্যুরটি। এর পরিবর্তে আমরা ফুকেটের আশেপাশে যে সি বিচ রয়েছে সেগুলো চাইলে দেখতে পারতাম। ওখান থেকে হাফ ডে ট্রিপের মাধ্যমে আমরা চাইলে সিটি ট্যুর করতে পারতাম। আমরা চাইলে জীবন্ত বাঘের সঙ্গে ছবি ভিডিও করতে পারতাম। আমরা চাইলে ওখানে বড় বড় বৌদ্ধ মন্দির রয়েছে সেগুলো দেখতে পারতাম। সো লেটস ফরগেট ইট। আমরা এখন যাচ্ছি ফিফি আইল্যান্ডে। সো ফিফি আইল্যান্ড যাওয়ার পথে এই সমুদ্রটা এনজয় করছি, অ্যান্ড আমরা খুবই এক্সাইটেড ফিফি আইল্যান্ড ট্যুর দেওয়ার জন্য। ফিফি আইল্যান্ড এসেছি মূলত সরাসরি ট্রান্সফারের মাধ্যমে, যেখানে 1500 টাকা পার পারসন পড়েছে। আমরা চাইলে বিভিন্ন রকম আইল্যান্ড হোপিং করে করেও আসা যায়, একটা হাফ ডে ট্রিপের মতো করে, যেখানে স্কুবা ড্রাইভিং ওরা করায়, স্নরকেলিং করায় কিছু স্বচ্ছ পানির নিচে।
তো এগুলো করে যদি আসতে চান তাহলে এটার প্যাকেজ কস্ট পড়বে 4,000 টাকা পার পারসন। আলহামদুলিল্লাহ, আমরা এখন চলে এসেছি ফিফি আইল্যান্ডে। এই ফিফি আইল্যান্ডে আসার জন্য আমরা সুপার এক্সাইটেড ছিলাম। ইভেন আমাদের এই ফুল জার্নিটার মধ্যে আমরা মনে করে নিয়েছিলাম যে ফিফি আইল্যান্ড এই ট্রিপটা হবে আমাদের জন্য সবচেয়ে বেস্ট ট্রিপ। আসলেই তাই। আমি যত ভিডিও দেখেছি, যত ইমেজ দেখেছি, কোনোভাবেই এটাকে জাজ করতে পারবো না ভিডিও দেখে যে এটা কত সুন্দর। প্র্যাকটিক্যালি ইজ মাচ মাচ বেটার। এবং এই দ্বীপটি যে এত ক্ল্যান অ্যান্ড এত কুল, এবং আশেপাশের পরিবেশটা যে এত সুন্দর, চারিদিকে পানির রং একেবারে সাদা স্বচ্ছ। এখানে বালির রং সম্পূর্ণরূপে সাদা, কোনো সাদা ছাড়া অন্য কোনো বালি এখানে নেই। আর পানি, আমি তো একবার টেস্ট করে দেখছিলাম আসলে এত স্বচ্ছ পানি। এখন ওই স্বচ্ছ পানি কি লবণাক্ত নাকি এটা কি আসলেই খাওয়ার মতো? না, আসলেই লবণাক্ত। মুখে একটু টেস্ট করে দেখেছি, বাট এত ক্রিস্টাল ক্লিয়ার পানি আমি জীবনে কোথাও দেখিনি। দিস ইজ দ্য বেস্ট প্লেস এভার ইন মাই লাইফ। আরেকটি তথ্য জানিয়ে রাখি, আমরা এখানে যে হোটেল বা রিসোর্ট বুক করেছিলাম এটার নাম ছিল আপ হিল কটেজ। তো আপ হিল কটেজ থেকে আমাদের নাম লিখে প্ল্যাকার্ডে এখানে ওয়েট করছিল যে আমরা এখানে আসবো। তারা আমাদেরকে রিসিভ করে আমাদেরকে নিয়ে গেছে তাদের কটেজে। একটু দূরে ছিল, 15 মিনিটের মতো হাঁটতে হয়েছে। ফিফি আইল্যান্ডে এসে আমরা অনেকেই যেটা করে থাকি, মূলত এখান থেকে বিভিন্ন আইল্যান্ড হোপিং ট্যুর নিয়ে থাকি। মানে এখানে যে নৌকাগুলো দেখা যাচ্ছে, এই নৌকাগুলোতে করে আমরা এর আশেপাশে বিভিন্ন আইল্যান্ড ট্যুর করে থাকি। লাইক মায়াবে আমরা যেতে পারি, এরপরে যেতে পারি মাঙ্কি আইল্যান্ড, এরকম আরও কয়েকটি আইল্যান্ড রয়েছে বিভিন্ন নামের। সেগুলোতে 5 থেকে 6টা আইল্যান্ডে তারা নিয়ে যাবে, এর জন্য কিছু চার্জ তারা করে। বাট আমরা যাব না, আমরা এখানেই অলরেডি অনেক বানরের উৎপাত দেখতে পেয়েছি, তাই মাঙ্কি আইল্যান্ড ট্যুর করার জন্য ওখানে যাচ্ছি না। আর আমরা যখন এসেছি তখন মায়াবেটা ক্লোজ, মানে বন্ধ ছিল। তো মায়াবে ছিল আমাদের মেইন অ্যাট্রাকশন। সো যেহেতু ওটা বন্ধ, তাই আমরা ওইদিকে না যেয়ে আমরা এই ফিফি আইল্যান্ডের আশেপাশেই ঘোরাঘুরি করছি আর এক্সপ্লোর করছি এই আইল্যান্ডটা। আমরা বিচের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা ক্লান্ত। আমরা এখানে একটু রেস্ট করব এবং আমরা লাঞ্চ করে নিব এখানেই। আমরা এখানেও লাঞ্চ করার জন্য খুঁজতেছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেখানে আমরা আমাদের সিমিলার কাইন্ডস অফ মেনু পাবো। আর তাছাড়াও এখানেও 7-Eleven শপ রয়েছে, যেখান থেকে আমরা চাইলে হালাল খাবার নিতে পারি। আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি। আমাদের হোটেলের রুমের পাশেই যে সুইমিং পুল, সেখান থেকে ভিডিও করছি। আমরা দেখতে পাচ্ছি বড় বড় পাহাড়, আর আমরাও একটি পাহাড়ে রয়েছি, আমরাও পাহাড়ের উপরে রয়েছি। সামনে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে, যেখানে পাহাড় বেয়ে বেয়ে বা পাহাড়ের গা কেটে কেটে রিসোর্ট তৈরি করা হয়েছে। আমরা সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে চেয়েছিলাম আমরা গোসল করব সমুদ্রের সেই স্বচ্ছ পানিতে, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা যেয়ে দেখি সমুদ্রে ভাটা চলছে, একদমই পানি নেই, শুধু সাদা বালিতে। আমরা একটু ঘোরাঘুরি করে চলে এসেছি সুইমিং পুলে গোসল করার জন্য। আমাদের হোটেলের যে সুইমিং পুলটা, সেখানেই গোসল করার জন্য এসেছি। Bye bye. Bye bye. Bye bye, Toto. Bye bye. Also, kita ulit talaga. Baba. Ay, dadug daw to. বলো দাদু, ওই যে দেখতেছে দাদু। বলো দাদু, দাদি, নানু, মামা ডাক দাও। মামা ডাক দাও। হি, 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 হি। আমাদের এই সুইমিং পুলের পানিটা ছিল একটু ঠান্ডা। এখানে কোনো তাপমাত্রা কন্ট্রোল করার কোনো ব্যবস্থা নেই। একটু ঠান্ডার মধ্যেই মূলত আমরা গোসল করছি, আমরা এনজয় করছি। বাট যে প্লেসটাতে আমরা গোসল করছি, এখান থেকে যে ভিউ দেখতে পাচ্ছি, এটা ছিল আসলেই অবিশ্বাস্য, অ্যামেজিং। ইভেন আমরা গোসল করছি এই সময়ের মধ্যেই 2টা বানর এসেছিল। আমরা তো ভয়ে চুপ। আল্লাহ, কি করব? এর বানর যে কি করবে তার তো কোনো গ্যারান্টি নেই। তাই আমরা ওখান থেকেই হোটেলের স্টাফ একটু ডাকলাম, তারা আসলো, তারা ওখান থেকে এসে এই বানরগুলোকে এখান থেকে তাড়িয়ে দিল।
তো এগুলো এক্সপিরিয়েন্স নিয়ে মূলত আমাদের এই ফিফি ট্যুরটা ছিল অ্যামেজিং। আমার ছেলে আমির হামজাকে নিয়ে আমি সাঁতার কাটছি, তাকেও সাঁতার কাটানোর একটু চেষ্টা করাচ্ছি, বাট না, মূলত এই ঠান্ডা পানিতে তাকে এভাবে চেষ্টা করছি না, কিছুক্ষণ পানিতে রাখতেছি, আবার ওর ঠান্ডা লেগে গেল কিনা সেই ভয়ে তাকে আবার একটু উপরে উঠায় রাখতেছি। এইভাবেই চলছে আমাদের এই ফিফি ট্যুরটা। বাট বাট ইট ওয়াজ এ অ্যামেজিং গ্রেট এক্সপেরিয়েন্স ফর আস। এখানে যে এনভায়রনমেন্ট, এখানে যে সিনারিও দেখতে পাচ্ছি এই সুইমিং পুল থেকে, এটা ছিল একেবারে এনজয় করার মতো, যেটা আমাদের লাইফে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল, বেস্ট। আমরা এখন আছি একটি বড় শিপে। এই শিপে করে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ড থেকে ক্রাবিতে। ক্রাবিতে মূলত আজকে বিকেলটা এনজয় করার কথা আমাদের, বাট আমার মনে হচ্ছে না আমরা ক্রাবিতে আওনাং বিচে ওখান থেকে যেতে পারবো। কারণ এই পেয়ার থেকে আহ, যেতে হবে আওনাং বিচে, আবার সেখান থেকে আমাদের ব্যাক আসতে হবে ক্রাবি এয়ারপোর্টে। বিকজ আমাদের ক্রাবি এয়ারপোর্ট থেকে ব্যাংকক যাওয়ার ফ্লাইটটা আগে থেকেই বুক করা আছে। তো আমরা মনে হয় না আজকে এই ক্রাবির আওনাং বিচে যাওয়ার রিস্কটা নিতে পারবো এই শর্ট টাইমে। খুবই রিস্কি মনে হচ্ছে, আর আমরা যথেষ্ট ক্লান্ত। আমরা জাহাজের ভিতরে বসে না থেকে বাইরে এসে এনজয় করছি এই স্বচ্ছ নীল পানি, বড় বড় দ্বীপ, এভরিথিং। চারিপাশের যে পরিবেশ, যে সুন্দর স্নিগ্ধ বাতাস, এটা ছিল খুবই এনজয় করার মতো। আমাদের শিপের পাশ দিয়ে কিছু পরপর স্পিড বোট যাচ্ছে, যা দেখতে খুবই ভালো লাগতেছে। আর এই সমুদ্রের মাঝে মাঝে যে এত দ্বীপ, আমি জানি না কত অসংখ্য দ্বীপের মাঝখানে এই সমুদ্র। আমাদের সমুদ্রের মধ্যে আমরা আহ, ঢেউ দেখতে পাই, বাট এই সমুদ্রেতে আমরা কোনোভাবেই কোনো বড় বড় ঢেউ লক্ষ্য করি নাই। আমার মনে হয় এই কিছু পরপরই একটা করে দ্বীপ এই ঢেউগুলোকে অনেক বাধা দেয়, যার কারণে এই ঢেউগুলো আর বড় হয় না। এটা আমার জাস্ট একটি পার্সোনাল অপিনিয়ন। দেখতে দেখতেই আর সামনের দিকে আকাশটা দেখতে পাচ্ছি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আবহাওয়াটা, মানে সামনের দিকে মেঘ, কালো মেঘ। জানি না আবার কি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় কিনা। হ্যাঁ, বাট বাট আমরা দেখতে পাচ্ছি সামনের দিক থেকে মনে হয় ঝড়ো বৃষ্টি আসতেছে, যার কারণে আমাদের জাহাজের স্পিডও কমে যাচ্ছে, এখানে বাতাসের স্পিডও আস্তে আস্তে বাড়তেছে। আমরা এই পর্বতে আপনাদেরকে দেখাইলাম ফুকেট, পাতং বিচ, জেমস বন্ড আইল্যান্ড, ফিফি আইল্যান্ড, এবং ফিফি আইল্যান্ড থেকে ফিরে ক্রাবিতে আসলাম। এখন আমরা ক্রাবি থেকে যাব ব্যাংকক, ব্যাংকক থেকে আমরা যাব সিয়াম ওয়াটার ওয়ার্ল্ডে, এরপর যাব সাফারি ওয়ার্ল্ডে। এই সকল কিছু নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসছে, সেই পর্যন্ত আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।